সমুদ্রের তীর থেকে পানির মধ্যে প্রায় কোয়ার্টার মাইল লম্বা পিয়ার গড়ে তোলা হয়েছে। তার উপরে খাবার ঘর, রেস্তোরাঁ, আনন্দ মেলা, নিত্যকার উৎসব লেগেই আছে। এখানে নানাভাবে এটা সেটার পয়সা পকেট থেকে বেরিয়ে যায় সত্য, কিন্তু নিজের কাজের ক্লান্তি, সংসারের ঝামেলা, মানসিক ও ব্যক্তিগত অশান্তি এবং যাতনা থেকে ক্ষণিকের জন্য হলেও যে মুক্তি পাওয়া যায় তাও কম সত্য নয়। সারা স্টারের ছুটিটায় ওয়েদার অবিশ্বাস্যভাবে ভালো গেল। গত 3 বছরের মধ্যে নাকি এপ্রিল মাসে এত রোদ ইংল্যান্ডে দেখা যায়নি। শীত নেই, দিনের বেলায় তাপের মাত্রা 75 থেকে 80 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করলো। ইংল্যান্ডে একটা ওয়ার্ম ওয়েভ বয়ে গেল। আমরা গরমের দেশের লোক। শীতের দেশের মধুর উষ্ণ হাওয়া আমাদের কাছে স্বর্গসুখ বলে বোধ হওয়া বিচিত্র নয়। কিন্তু এদেশের লোকও দেখছি অবকাশকালে এত ভালো ওয়েদার পাওয়াতে ওয়েদার ফোরকাস্টের উপর নির্ভর করে দলে দলে ঘরের বাইরে থেকে হলিডে করে এলো। হলিডে উপলক্ষে লন্ডনের নিয়মিত ট্রেনের ওপরে অতিরিক্ত 2000 ট্রেন এ কদিনের জন্য দেওয়া হয়েছিল। প্রতি 4 মিনিটে ভিক্টোরিয়া, ওয়াটারলু প্রভৃতি স্টেশন থেকে একটি করে ট্রেন এবং প্রতিদিন 8000 অতিরিক্ত বাস বিশ্রামভোগীদের নিয়ে সমুদ্র তীরে কি গ্রামে পৌঁছে দিল। ছোট ছোট কাগজগুলোতে হলিডে সংক্রান্ত হালকা লোভনীয় ও মুখরোচক সংবাদ বড় বড় অক্ষরে কদিন ধরে ছেপে বের করা হলো। রাস্তা পথে বেরোলেই মনে হতো এরা যেন জাতীয় জীবনের একটা মহোৎসব পালন করছে। নরনারীর মুখে চোখে একটা লীলা চঞ্চল ভাব সহজেই যেন চোখে পড়ছে। এত জোগাড়, এত আয়োজন ও উপকরণ সত্ত্বেও গ্রেট ব্রিটেনের অর্ধেক লোক হলিডে করতে ঘর ছেড়ে বাইরে যেতে পারল দেখে খবরের কাগজগুলো আনন্দের প্লাবনের মধ্যে একসুরে জাতীয় বেদনার গান গাইল। হলিডে বা ছুটি উপভোগ করা কথাটি আমাদের দেশে নেই, ভাষার অভিধানে নেই। আমরা কাজের মধ্যে প্রতি মিনিটে ছুটি নেই, আর ছুটির দিনে ব্যক্তিগত ও পারিবারিক প্রয়োজনের দিকে লক্ষ্য না করে হয়তো কাজ করি। আমাদের পক্ষে তাই জীবনকে উপভোগ করাটা আর হয়ে ওঠে না। তাই কাজের মধ্যে কাজও সেজন্য আমরা করে উঠতে পারি না। ছুটির দিনটা যে আমাদের নিজেদের ও স্ত্রী পুত্র কন্যার আনন্দ বিধানে কাটাবো, এ ধারণা আমাদের হলো কই? যদি হতো তাহলে আমাদের ব্যক্তিগত জীবন অনেকের সুখের হতো। দেহের বিশ্রাম ও মনের স্বস্তির জন্য যদি একটি নির্দিষ্ট অবসরক্ষণ আমরা রচনা করতে জানতাম, তাহলে কাজের দিনগুলোতে নিজের দেশের কাজে হয়তো বেশি করে আমাদের নিয়োগ করা সম্ভব হতো। বহু দুঃখ থেকেই আমরা বাঁচতাম। আমাদের দেশেরও তাতে বৃহত্তম কল্যাণ হতো। ইস্টারে এদের ছুটি উপভোগের পালা দেখে লন্ডন প্রবাসী দেশি বন্ধুদের মধ্যে যারা আমার ঘনিষ্ঠ তাদের বললাম, এ কদিন তো লাইব্রেরি পর্যন্ত বন্ধ, কোনো কাজই হবে না, সুতরাং চলো আমরাও হলিডে করে আসি। কিন্তু অভ্যাস কোথায়? প্ল্যান করিনি বলে রোজ রোজ নিজেদের মধ্যে সম্ভাব্য নানা যুক্তিতর্কের ছুতোয় ছুটি ফুরিয়ে ফেলতে লাগলাম। শেষটায় প্ল্যানহীন অবস্থায় একদিন ওয়াটারলু থেকে ট্রেনে চেপে বোর্নমাথের পথে বেরিয়ে পড়লাম। লন্ডন থেকে বোর্নমাথ 110 মাইল। দুটোয় বেরিয়ে 5টায় গিয়ে উঠলাম। হোটেলের দাঁড়ে দাঁড়ে ঘুরলাম, কিন্তু প্রত্যেক জায়গা থেকে উত্তর পেলাম ফুল আপ স্যার, নো রুম। অজানা নতুন জায়গা, একা আমি, কোথাও জায়গা পাচ্ছি নে। দেখে মনটা কেমন করে উঠল। YMCA-তে গেলাম, সেখানেও এ কথা, সরি, ফুল আপ। যে তরুণীটি তখন সেখানে কাজ করছিল আমাকে প্রবাসী বুঝে বোধহয় কিছুটা দয়া পরবশ হয়ে সে কয়েকটা বোর্ডিং ও প্রাইভেট হাউসে ফোন করে এক জায়গায় আমার ঠাঁই করে দিল। তাকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আমি মিস্টার ও মিসেস ইকাপসের বাসায় গিয়ে উঠলাম। হলিডের সময় বলে নয়, বছরের অধিকাংশ সময়ই বার্নমাথ হলিডের বেশ পড়ে থাকে। সমুদ্রের পাড়ে একটি প্যাভিলিয়ন তৈরি করা হয়েছে। এ প্যাভিলিয়নটিতে ধর্মচর্চা থেকে শুরু করে ধর্মের গণ্ডি ভাঙার সব রকম আয়োজনই দেখলাম। কোনো দিক দিয়ে কনসার্ট, কোনো দিক দিয়ে সিনেমা কিংবা অপেরা, কোনো দিক দিয়ে প্রমোদ ও পানীয়র ব্যবস্থা, আর কোনো দিকে চলছে সময় মতো বল ড্যান্স। আবার কোনো দিকে ধর্মের আলোচনা হচ্ছে। এক রাত্রে বক্তৃতা শুনতে গেলাম প্যাভিলিয়নে। বক্তৃতা হচ্ছিল চার্চ সংলগ্ন স্কুলগুলোর প্রভাব ছাত্রছাত্রীদের জীবনে কিভাবে পড়ছে সেই সম্বন্ধে। লোকে যেন বেশি করে তাদের ছেলে মেয়েদের চার্চে পাঠায়, তার জন্য সাধারণের কাছে কৌশলে আবেদন করা হচ্ছে। মনে হলো চোরানাশনে ধর্মের কাহিনী। সেজন্য আমোদ প্রমোদের আড়ালে এহেন সুন্দর ও সদুপদেশমূলক কথা বলে মুক্ত ছড়ানোর ব্যবস্থা। সে যাই হোক, এ প্রকাণ্ড প্যাভিলিয়নটি মুসাফির ও স্থানীয় নরনারীদেরও সমান আকর্ষণ ও প্রলোভনের স্থান বটে। এর সামনেই একটি বাগান, মনোরম ফুলে ফুলময়। বাগানের মধ্যে বসবার ও দাঁড়াবার নানা আসন পাতা। বিকেল থেকে রাত্রি 12টা পর্যন্ত সারা গ্রীষ্মকালে
সপ্তাহের কয়েকদিন ধরে এখানে ওপেন এয়ার কনসার্ট চলে এবং কনসার্টের তালে ওপেন এয়ার ড্যান্সও হয়। অসংখ্য নরনারীর ভিড় দেখলাম সেখানে, নাচছে, পান করছে, গান গাইছে। লঘু ছন্দের তালে মনে হচ্ছে যেন ভেসে যাচ্ছে এরা। দুনিয়া ভুলবার জন্যই বোধহয় এখানে আসে আর এমনই করে আনন্দে গা ভাসিয়ে দেয়। দিনের বেলাতে এরকম থাকে বোর্নমাউথ, কিন্তু নিরুপম শোভা ধারণ করে সন্ধ্যার পর। আলোয় অপরূপ আলোময় হয়ে যায়। আলোর বিচিত্র রং চোখে মায়া প্রলেপ লাগিয়ে দিয়ে যায়। আলোর সঙ্গে রঙের আর রঙের সঙ্গে মনের যে কি মিল, এখানে তার কিছুটা স্বাদ পাওয়া যায়। বিশেষ করে সমুদ্রের তীর ঘেঁষে পাহাড়ের নিচ দিয়ে এঁকে বেঁকে যে রাস্তাটি বহুদূর বিস্তৃত হয়ে সান্ধ্য ভ্রমণ বিলাসী নরনারীর পায়ের ছোঁয়া পাবার আশায় নিরীহভাবে বুক পেতে দিয়েছে, তার উপরে প্রতি রশির ব্যবধানে গায়ে গায়ে বিচিত্র মতো আলোর মালা দেখলে বিস্মিত না হয়ে থাকা যায় না। সে আলোর সাজ অপরূপ, অনুপম। প্রতি থাকে বাল্ব সাজানোর পদ্ধতি কি পরিমিত আর পরিকল্পিত। কোনোটা পানপাতা, কোনোটায় জিজ্ঞাসা চিহ্ন দুদিক থেকে এসে গলাগলি করে মিশেছে, কোনোটায় স্বস্তিকা আঁকা, কোনোটায় লতা, কোনোটায় তারের ফুল। তার ভেতরে হলুদ, বেগুনে, লাল, নীল, জরদ, জাফরানি, ধূসর ও আসমান রঙের বাল্ব জ্বলে জ্বলে কি শোভা যে বিকিরণ করছে। এরা বড্ড কল্পনাপ্রবণ জাত, এদের রুচি আছে। আকাশের তারার ফুলকে আলোর মেলায় এরা সমুদ্রের পাড় ঘেঁষে হীরের দুলের মতো সাজিয়ে দিয়েছে। দূর বা কাছে যেখান থেকেই দেখি না কেন, বোর্নমাউথের আলোয় আলোময় এ রূপ দেখে স্বর্গীয় মায়াপুরী বলে মনে হয়। আলোর প্রভাবে সারা শহরই ফেরি টাউনে রূপ ধরেছে। জীবনে এমন পরিপূর্ণ বিশ্রাম কত বছর যে নেইনি এবং পাইনি তা খোদাই জানেন। কদিন ধরে বোর্নমাউথ শহরের শোভা দেখছি। সমুদ্রের তীরের স্নিগ্ধ রোদ পোয়াচ্ছি আর প্রাণ ভরে বিশুদ্ধ বাতাস খাচ্ছি। দিনের বেলাটায় প্রয়াগের গঙ্গা স্নানের মেলার মতন ইংরেজদের রৌদ্র স্নানের মেলা বসে। এ রোদ পোয়ানোতে পুরুষের চেয়ে নারীর উৎসাহ বেশি বলে মনে হয়। ঘণ্টা হিসাবে আরাম চেয়ারে ভাড়া করে কত যে নরনারী গা ছেড়ে পড়ে রয়েছে তা কে গুনবে। শুধু দেখা যায় মানুষ আর মানুষ। কত অগণিত অলস অবশ ক্ষণ মানুষের কাজের চাপ থেকে মুক্তি পেয়ে যেন জিরিয়ে নিচ্ছে। অনেকে আবার নেমেছে সমুদ্র স্নান করতে। কোনো দল ছোট নৌকা ভাড়া করে চলে গেছে পাড় থেকে বহু দূরে। ইংরেজরা বিশ্রামক্ষণের এই শোভা সৃষ্টি করতে এবং তা দেখে চোখ জুড়িয়ে নিতে বোধহয় আরাম পায়। দলে দলে ক্যামেরাম্যান আসে এই দৃশ্যের ছবি তুলতে, ফিল্মের জন্য ছবি তুলে। পিকচার পোস্টকার্ডে এই দৃশ্য ধরে রাখে ছুটির দিনগুলোকে লোভনীয় করার জন্য। এই ছবির আবার বাজার আছে। খবরের কাগজগুলো এই সব দৃশ্যের ছবি ছাপে সামনের কিংবা পেছনের পৃষ্ঠাতে। আমাদের কাছে যা তুচ্ছ, ওদের কাছে মনে হয় তাই উচ্চ। ছোটকে বড় করার, অনাবশ্যককে ফলাও করে জীবনে ঠাঁই দেবার প্রক্রিয়া ও পদ্ধতি জানে এরা। এরা জাত হিসাবে হুজুগপ্রিয় বটে, তবে হুজুগ থেকে মনে হয় জীবনের পাথেয় ও প্রেরণা এরা আহরণ করে নেয়। বোর্নমাউথ সি বিচে আমার মতো রঙিন চামড়ার লোক খুব কমই দেখলাম। লন্ডন কসমোপলিটন শহর বলে দুনিয়ার সকল দেশের লোক লন্ডনের প্রতি ঘরেই দেখা যায়, কিন্তু মফস্বল শহরগুলোতে বিচিত্র রঙের লোকের সমাবেশ কম। তাই ভিন্ন রঙের লোকেরা হঠাৎ এখানে এসে সহজেই স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করে। বুঝতে পারছি আমাদের দিকে কত লোক যে কৌতূহলী দৃষ্টি তুলে ধরেছে, আর কত লোক যে মনের প্রশ্ন মুখের কাছে এনে জোর করে চেপে যাচ্ছে তার ইয়ত্তা নেই। যেখানে বসেছিলাম তার পাশেই এক প্রৌঢ়া ইংরেজ মহিলার আগ্রহ দেখে তার সঙ্গে নিজেই কথা শুরু করলাম। তার একটি বছর ছয়েকের মেয়ে বালুর মধ্যে ঘর তৈরি করে খেলছে, তাকে কেন্দ্র করেই আলাপের শুরু। ভদ্রমহিলা বেশ মিশুক, আমি বিদেশি, এখানে আত্মীয়হীন, সেজন্য আমার উপর তার কিছুটা মায়া হওয়া স্বাভাবিক। নিতান্ত ঘরোয়া স্বরে তিনি নানান কথা জিজ্ঞেস করতে লাগলেন। আমি আকৃষ্ট হলাম তার ইংরেজোচিত ব্যবহার দেখে। তাতে তিনি খুশি হয়ে একেবারে গলে গেলেন। ভালো হলো। পরের দিন তার বাসায় চায়ের নেমন্তন্ন। তার সঙ্গে এক তরুণীকে দেখলাম, তার মেয়েটির আয়া হিসেবে। ওর নাম মাফালতা, ডাকা হয় মাফি বলে। সুইজারল্যান্ড থেকে এসেছে নিজের চেষ্টায় ইংরেজি শিখতে। ইউরোপের ছেলে মেয়েদের এই রকম আত্মনির্ভরতার পরিচয় ইংল্যান্ডের যে কোনো জায়গাতেই পাওয়া যায়। ঘর ছেড়ে পথে বেরিয়ে পড়ে, ছোটোখাটো একটা চাকুরি জোগাড় করে নেয়, তাতে পেটও চলে, পকেট খরচও চলে। এমনই করে মাস ছয়েক কি বছর খানেকের মধ্যে একটি করে দেশ দেখা ও ভাষা শেখা দুই হয়ে যায়। মাফির মাতৃভাষা ফরাসি, এখনও ইংরেজি ভালো করে শিখে উঠতে পারেনি। মেয়েটির মুখের কমনীয়তা ও লাবণ্য অসাধারণ। তাকে ঘিরে যেন একটা স্নিগ্ধ সারল্য বিরাজ করছে। ওকে বললাম, মাফি, তোমার ইংল্যান্ড কেমন লাগে? তোমার দেশ ভালো না ইংল্যান্ড? ও বললে, তোমার কেমন লাগে এই দেশ আগে বলো, তবে আমি বলবো। আমি বললাম, ইংল্যান্ডের গ্রীষ্মকাল ও বসন্তকাল আমার খুব পছন্দ হয়।
মনে হয় যেন ভূস্বর্গ। ইংল্যান্ডের প্রশংসা করাতে বেচারি আহত হলো নাকি বুঝলাম না। সে বলল, তোমার দেশে ফেরার আগে একবার সুইজারল্যান্ড দেখে যেও, তাহলে ইংল্যান্ডের গ্রীষ্মকালও তোমার ফিকে মনে হবে। আমি বললাম, মাফি, তুমি হোমসিকনেসে ভুগছ না তো? আমি মাফির রোগ ধলে ফেলেছি দেখে আমার এই প্রশ্নে তারা উভয়ই হো হো করে হেসে উঠলেন। ঘর ছেড়ে যারা বাইরে আসে, ডান পিঠে বেপরোয়া হলেও কিছুদিনের জন্য হোম সিকনেস যে কি তার ব্যথা তাদের সকলকেই ভোগ করতে হয়। কিছুদিন পরে সয়ে গেলেও মাঝে মাঝে ধিক ধিক করে জ্বলে উঠতে চায়। আমি এর বেদনা জানি বলেই মাফিকে সহানুভূতি জানালাম। আমার সমবেদনার সুর দেখে ভদ্রমহিলা বোর্নমাথের শোভা ও সৌন্দর্যের দিকে আমাদের উভয়ের মন আকর্ষণ করলেন। ইংল্যান্ডের দক্ষিণ উপকূলে সুন্দর এই শহরটি, তারপরে ইংলিশ চ্যানেল, অপর পারে দূরাদয়স চক্র, ফ্রান্সের নীল বনরাজির আবছা ও অস্পষ্ট রেখা দেখা যাচ্ছে। দূর দিগন্তে ইংলিশ চ্যানেলের মুখ রাঙিয়ে দিয়ে সূর্য পাটে যেতে বসেছে। সোনালি আভায় পার্শ্ববর্তী অগণিত নরনারীর ধবধবে গণ্ডদেশ রক্তিম আভাময় হয়ে উঠেছে। সব সুন্দর। দেশ, ক্ষণ, পরিবেশ জুড়ে পাত্রপাত্রীদের ঘিরে সৌন্দর্য উপচে পড়ছে। এ সন্ধ্যায় স্নিগ্ধ করুণ প্রবাহে আমার চোখে মুখে এক ঝলক আনন্দদীপ্তি ছড়িয়ে দিয়ে গেল। মনে মনে গুনগুন করে উঠলাম, তোমার ওই অনন্ত মাঝে এমন সন্ধ্যা হয়নি কোনো কালে, আর হবে না কভু। এমন করেই প্রভু এক নিমেষের পত্রপুটে ভরি, চিরকালের ধনটি তোমার ক্ষণকালে লজে নতুন করি। ভদ্রমহিলাকে বললাম, তোমাদের শহরের, বিশেষ করে তোমাদের সঙ্গে একটি মধুর সন্ধ্যা কাটানোর আনন্দ আমার সারা জীবন মনে থাকবে, কিন্তু হোমের কথা মনে করে দিলে দেখে এত আনন্দের মধ্যেও মনটা বেদনায় ভরে উঠল। তুমি যদি বুঝতে, তাহলে আমার দেশের শ্রেষ্ঠ কবির কথা তোমাকে শোনাতাম। যত বড় হোক ইন্দ্রধনুষে, সুন্দর আকাশে আঁকা, আমি ভালোবাসি মোর ধরনের প্রজাপতিটির পাখা। মাফিকে লক্ষ্য করে বললাম, এ তুমিও বুঝবে, কেননা আমার মতো তুমিও প্রবাসী। Amid pleasures and places, though we may roam, be it ever so humble, there is no place like home. মাফির ইংরেজি জ্ঞান টনটনে না হলেও তার মনের কথাটি সুন্দর করে প্রকাশ করে দিলাম দেখে সুইজারল্যান্ডের এই লাবণ্যময়ের চোখের অশ্রুর রেখা টলমল করে উঠল। বিদেশের সঙ্গে যার একবার পরিচয় হয়, দেশ দেখবার মোহ তাকে পেয়ে বসে। ইউরোপে এলে তো কথাই নেই। ইংল্যান্ডে এসে সারা কন্টিনেন্ট যে না দেখে গেল, তার অবস্থা ঢাকাকে কলকাতা ছেড়ে বাংলাদেশের বাইরে না যাওয়ার মতো। যাদের এই সৌভাগ্য পুরোপুরি হয় না, তারা কমপক্ষে পারি নগরীটি দেখে যেতে ভুলে না। বিদেশে যারা পড়াশোনা করতে আসে, বাড়ি বলে তাদের কিছু নেই, সুতরাং ছুটিতে স্থান বদল করতে বেগ পেতে হলেও মায়ার কোনো বন্ধন না থাকার জন্য পথে বেরোতেই তাদের আনন্দ বেশি। সাজ্জাদ সাহেব, আমি ও আলী আশরাফ সাহেব 3 সঙ্গী মিলে সত্যি একদিন পাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ইংল্যান্ডের পোর্টে উইহ্যাভন থেকে আমাদের জাহাজ ছাড়ল দিয়েপের দিকে। এই পোর্ট দুটির মধ্যে ইংল্যান্ডের ও ফ্রান্সের ব্যবধান সবচেয়ে বেশি। ডোভার ও ক্যালের মাঝখানে দুদেশের ব্যবধান কম বলে সাধারণত এই বন্দর দুটো দিয়ে জাহাজে লোক পারাপার হয়। 1951 সালের জুলাই মাসে পাড়িতে হচ্ছিল ওদের বাইমিলেনারি উৎসব। এই উৎসব উপলক্ষে দুনিয়ার নানা জায়গা থেকে এত বেশি লোক পাড়িতে যাচ্ছিল যে সময় মতো সচেতন হয়নি বলে ডোবার ক্যালের পথ আমাদের ভাগ্যে জুটল না। ঘণ্টা 3 ধরে ভাসলাম ইংলিশ চ্যানেলের অথই নীল পানির উপরে। অশান্ত বলে ইংলিশ চ্যানেলের কুখ্যাতি আছে। আমাদের ভাগ্য ভালো, আবহাওয়া সেদিন ভালো ছিল। শান্ত সমুদ্রের বুকের উপর দিয়ে সমুদ্রগামী জাহাজ নিতান্ত নিরাপদে আমাদের পার করে দিল। কিছুকালের জন্য দুনিয়ার বিভিন্ন জাতীয় নরনারীর সঙ্গে আমরা 3 পাকিস্তানি আমাদের দেশের অস্তিত্ব ঘোষণা করলাম। ফ্রান্সের উপকূলে দিয়ে বন্দরে নামতেই যেন চোখে পড়ল আমাদের দেশের নারায়ণগঞ্জের রূপ। সেই ময়লা, সেই নোংরা, মানুষের চেহারাতেও কেমন যেন দারিদ্র্যের ছাপ। ইংল্যান্ড থেকে ফ্রান্স, ইংলিশ চ্যানেলের সামান্য ব্যবধান, অথচ এই 2 দেশের মধ্যে যে তফাৎ, তা ফ্রান্সের মাটিতে পা দিতে না দিতেই বিদেশের চোখেও স্পষ্ট হয়ে ওঠে। একমাত্র গায়ের সাদা রং ছাড়া আর কিছুতেই মিল নেই। এরা সাদা হলেও ইংরেজ যে নয়, তা এদের চেহারা দেখেই ধরা যায়। ভাষার প্রকৃতিগত বৈশিষ্ট্যের কথা নাইবা বললাম। দিয়েপে গিয়ে কুলি দেখলাম। এরা ইংল্যান্ডের পোর্টারের মতো নয়। সাদা চামড়ায় বাদ দিয়ে ওদের পোশাক আর পেশা আমাদের দেশের কুলিদের কথা স্মরণ করিয়ে দেয়। তাই বলে গোয়ালন্দ, চাঁদপুর কি শিয়ালদার কুলিদের মতো নয়। গোয়ালন্দের কুলি ওদের নিজেদের বৈশিষ্ট্যেই বিখ্যাত। মোটা মালের গাদা নিয়ে যে একবার গোয়ালন্দের কুলির পাল্লায় পড়েছে, সে আজীবন মনে রাখবে তার দুর্ভোগের কথা। এরা নম্র ও ভদ্র, ঠকানোর প্রবৃত্তি এদের নেই। ফ্রাঙ্কো যা দাবি করে তা পরিশ্রমের পারিশ্রমিক, তার সার্ভিসের দাম।
দিয়েপ থেকে ট্রেন চলল পাড়ির দিকে। উদার উঁচু নিচু মাটির পাহাড়ের চূড়া আর তরু ছায়া ঘন জনবিরল গ্রাম, তার ভেতর দিয়ে রেল লাইন। ফ্রান্স আর ইংল্যান্ডের যেখানে মিল তা তাদের প্রকৃতির গঠনে, সেই উঁচু মাঠ, সেই নিচু সমতল ভূমি, দুয়ে মিলে চারণ এবং চাষের ক্ষেত। মাঠ যেখানে নিচু থেকে ক্রমেই মসৃণভাবে উঁচু হয়ে গেছে, সে উচ্চতা জুড়ে ছড়িয়ে আছে ঘন বন, তাতেও যেন মানুষের হাত লাগানো। প্রকৃতির বাঁধুনিতেও দুই দেশ এক, তবে ইংল্যান্ডের মতো ফ্রান্সের প্রকৃতিতে সৌন্দর্যের অপরূপ ভাগ ছড়ানো নেই। এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ইংল্যান্ডের সবুজ পেকে যেভাবে গাঢ় হয়ে ওঠে, তার এক অদ্ভুত অপরূপ সৌন্দর্য আছে। ফ্রান্সের প্রকৃতিতে সবুজের ছাপ আছে, সে সবুজ গাঢ় নয়, ফিকে আর নীলের মাঝখানে তার বসতি। ইংল্যান্ডের গ্রাম, শহর, পোর্ট কি স্টেশন, যাই দেখি না কেন তাতে শালীনতার ও আভিজাত্যের ছাপ। কতকালের আর্থিক ভারসাম্য ও সচ্ছলতা ইংল্যান্ডকে তার রূপপ্লাবী প্রবৃত্ত ছন্দ দিয়েছে। ইংল্যান্ডের ইতিহাস যাদের জানা আছে, তারাই ইংল্যান্ডের এরূপ দেখে এর একটা জবাব ও সান্ত্বনা পায়। এই রকমটা না হলেই যেন অস্বাভাবিক ঠেকত। দুনিয়া শোষণ করে ইংরেজরা ইংল্যান্ডকে স্বর্গে পরিণত করেছে। সারা ইংল্যান্ড স্বর্গের একটি বাগানের মতো। ফ্রান্স ইংরেজদের মতো এমন করে দুনিয়াকে লুটতে পারেনি, তাই শুধু পারি সৌন্দর্য ইউরোপের সেরা হয়েছে, সারা ফ্রান্স নয়। ইংল্যান্ডের ছোট বড় শহর তো বটেই, তার গ্রামগুলো লন্ডনের সভ্যতা, ঐশ্বর্য ও সজ্জার ছাপ পাওয়া যায়। সুতরাং সারা ইংল্যান্ডই এক হিসাবে লন্ডন। ফ্রান্সের প্রভিন্সিয়াল শহর থাকা সত্ত্বেও ফ্রান্স এক শহরের দেশ। সৌন্দর্যে শুধু ইউরোপে নয়, পৃথিবীতেই পাড়ির জুড়ি মেলা ভার। তাই তো সারা দুনিয়ার ভ্রমণ পিপাসুদের কাছে পারি পারি। পাড়িকে এমনভাবে সাজানোর জন্য ফ্রান্সের গ্রামবাসীরা মাঝে মাঝে আপত্তি করে। তাদের আপত্তির কারণ বুঝি। পেটে না জুটলে পিঠে শোয়া কি মাথায় বোঝা বোয়া যায়। ইংল্যান্ডের আর্থিক সচ্ছলতার জন্য বন, গ্রাম থেকে শুরু করে লন্ডন পর্যন্ত সব কিছুকেই নানান পরিকল্পনায় সমৃদ্ধ, সুসজ্জিত করতে তাদের বাধেনি। ফ্রান্স সম্বন্ধে সেই কথা খাটে না। ট্রেনে চলতে চলতে গ্রামের ভাঙাচোরা বাড়িঘর প্রচুর চোখে পড়েছে। আমাদের দেশের মতো করোগেটেড টিন আর অ্যাসবেস্টসের ছাদ দেওয়া বাড়িয়ে রয়েছে। বিংশ শতাব্দীর ফ্রান্সেও সেগুলো দিয়ে দারিদ্র্যের চিহ্ন ফুটে বেরোচ্ছে। ইংল্যান্ডে কল্পনাতীত। ফ্রান্সের গ্রামের মানুষ ছাড়াও গ্রামের ঘোড়া গরু যা দেখেছি, ইংল্যান্ডের ঘোড়া গরুর তুলনায় তারা অনেকটা রোগা। ঐশ্বর্য ও দারিদ্র্যের ছাপ এই দুই দেশের মানুষ ও প্রকৃতিতে স্পষ্ট ধরা পড়েছে। পারিতে পৌঁছলাম বিকালে। নতুন ও বড় শহরে হঠাৎ এসে পড়ার চকিত বিস্ময় লন্ডন আমাদের ঘুচিয়ে দিয়েছে। এর বৃহত্তর ও নতুনত্ব আমাদের তেমন আশ্চর্য করল না। লন্ডনের ভাষা জানা ছিল। শৈশব যৌবনের প্রতীক্ষা নিয়ে পৃথিবীর বৃহত্তম নগরীতে এসে বিস্ময়ের রস ভাঙতে সেখানকার ভাষার সাহায্য নিতে কষ্ট হয়নি। তার সঙ্গে প্রথম পরিচয় বুকে দূর হলেও মুখে কথা বেরোচ্ছিল। দ্বিধাজড়িত হাতে তার অবগুণ্ঠন অপসারণ করতে মুখের মধুর রসই হয়েছিল প্রধান সহায়। পারিতে সারজামা স্টেশনে পা দিতেই অদ্ভুত কাকলি শোনা গেল। লন্ডনে মাদাম দুপের কাছে ফ্রেঞ্চ পড়তাম। লন্ডনে ২-৪ জন লোককে ফরাসি ভাষা যে বলতে শুনেনি তাও নয়। তাদের ফরাসি ভাষা বলা আর আমাদের শোনার মধ্যে একটা সচেতনতা ছিল। সেজন্যে খুব সম্ভব তার বৈচিত্র্য ও মাধুর্য আমাদের মনে ধরেনি। ভাষা না জানা দেশে হঠাৎ গিয়ে উপস্থিত হলে কেমনটি যে লাগে, এ অদ্ভুত অভিজ্ঞতা যার হয়েছে সেই এর অসহায়তা ও অনির্বচনীয়তা ভালো করে উপলব্ধি করবে। চারিদিক থেকেই একই শৃঙ্খলার বহু বিচিত্র ধ্বনি কানে এসে হরদম বাজছে। আর সে বিচিত্র ধ্বনির প্রভাবে মানুষগুলো যে যার মতো তেমনইভাবে ছুটোছুটি করছে। সে ধ্বনির সঙ্গে তার নিজের না আছে কোনো যোগ, না সে পারছে তাদের একজন হয়ে তাদেরই মতো চলাফেরা করতে। তখনকার মতো আমরা যতটুকু ফ্রেঞ্চ জানতাম তা কাজে এলো না। পারির সঙ্গে প্রথম পরিচয়ে বেচারি পারি তার সমস্ত আকুলতা নিয়ে এগিয়ে এলেও আমাদের সামলে নিতে হলো। শুধু মনে মনে বললাম, সে ভাষা ভুলিয়া গিয়াছি। ও ভাটনগর, হঠাৎ কানে বেজে উঠল অতি পরিচিত বাঙালি হিন্দু ঢঙের ডাক। পাড়ির রাস্তায় এ ধরনের ডাক শুনে বিস্মিত হবারই কথা। সচকিত হয়ে পাশ ফিরতেই দেখি আমাদের কমন বন্ধু ডাক্তার ভাটনগর আমাদের দিকে এগিয়ে আসছে। আওয়াজকারী ভদ্রলোক আর তার সঙ্গে আর একজন, দুজন এসেছে বর্ধমানের দিক থেকে। ওরা সকলেই লন্ডনের হোমিওপ্যাথি কলেজের ছাত্র। দেশে ফেরার পথে কন্টিনেন্ট ভ্রমণে বের হয়েছে। আশ্চর্য এই ভাটনগর ছেলেটি, দিল্লির সেরা হোমিওপ্যাথের একমাত্র ছেলে। ছোটবেলায় ছাদ থেকে পড়ে গিয়ে তার ডান হাতটা অবশ হয়ে যায়। ওর বাবার বিশ্বাস হোমিওপ্যাথি চিকিৎসাতেই তার হাত সেরে উঠবে। হোমিওপ্যাথি পড়া আর চিকিৎসা করানো এক ঢিলে দুই পাখি মারার জন্য তার বিলেতে আসা। ধর্মাধর্মের কোনো বালাই নেই,
মুখে সব সময় হাসি লেগে আছে। অতি সহজেই মিশতে পারে, চট করে বন্ধুত্ব করতে পারে। ছবি তোলার বাতিক খুব, তাতে পয়সা নষ্ট করে বেশ, কিন্তু খাবার সময় খুব হিসেবি। কথা ছিল স্টেশনে সে আমাদের রিসিভ করবে। আমাদের যখন বোবার দশা, তখনই শুনলাম আভূতপূর্ব এ ডাক। ভাটনগর এরই মধ্যে ভুল ফরাসি ভাষা বেশ আয়ত্ত করে ফেলেছে। সে গেল আমাদের জন্য ট্যাক্সি আনতে। এমন সময় আমাদেরকে বিদেশি মনে করে একজন ফরাসি পোর্টার আমাদের সাহায্যের জন্য এগিয়ে এলো। এতে বর্ধমানের এক ভদ্রলোক ফ্রেঞ্চ আর ইংরেজি মিলিয়ে বোঝাতে চাইল, মন আমি গন ফর ট্যাক্সি। হাত দিয়ে দূরে দেখালো ভাটনগরকে। লোকটা কী বুঝলো খোদাই জানেন, কিন্তু আমরা না হেসে পারলাম না। ভাটনগরের সাহায্যে রু দ ত্রভিজের একটি হোটেলে এসে উঠলাম। অন্ধকার সিঁড়ি বেয়ে 4 তলার উপরে উঠতে হলো। আমাদের থাকবার জন্য ওয়েস্ট্রেস আমাদের কামরা ঠিক করে দিয়ে গেল। পাড়ের হোটেলগুলোর বেশ বৈশিষ্ট্য আছে। বাত নেবার ব্যবস্থা থাক বা না থাক, না থাকাটাই অবশ্য স্বাভাবিক। কামরায় কিংবা কামরা সংলগ্ন ছোট্ট একটি ঘরে হাত মুখ ধোয়ার ওয়াশ বেসিন, আর তার চারপাশে ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য মেঝেতে বেশ নিচু আর একটি বেসিন আছে। পাড়িতে এমন হোটেলও যে থাকতে পারে, তখনকার মতো হোটেলের মধ্যে দাঁড়িয়েও বিশ্বাস করতে পারছিলাম না। আমাদের কামরার পাশে ছিল টয়লেট রুম। নামে নিশানায় বোঝা যাচ্ছে ফ্লাশ সিস্টেমেরই হবে। টয়লেট পেপারের অভাব আছে বলে মনে হলো। খবরের কাগজের ছেঁড়ে টুকরোয় সবটা ভর্তি হয়ে আছে। কতকাল যে পরিষ্কার করা হয়নি খোদাই জানেন। পাড়িতে 3 রকমের হোটেল আছে। যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, বিলাস ও আরামের প্রথম শ্রেণীর হোটেল, মাঝারি রকমের হোটেল আর সাধারণ হোটেল। হোটেলের ক্লাস ভাগ করা হয়েছে বিলাসের উপকরণ ও পরিষ্কার পরিচ্ছন্নতার তারতম্যের হার দিয়ে। সাধারণ হোটেলগুলো বড্ড নোংরা। একটি দুটি নয়, অধিকাংশ হোটেলেই পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে অসহনীয়। পাড়ির 2000 বছরের পুরাতন শহর বলেই এত চূড়ান্ত ভালো ও মন্দের আশ্চর্য সমন্বয় দেখা যায়। পাড়ির তুলনায় লন্ডনের বয়স কম, সেজন্যই হোক, কিংবা ওসব দিকে ইংরেজ জাত অত্যন্ত সতর্ক বলেই হোক, অপরিচ্ছন্নতা ইংরেজ হোটেলে সাধারণত চোখে পড়ে না। একদিন যেতে না যেতেই বাধ্য হলাম হোটেলটি ছাড়তে। বেশ খোঁজাখুঁজির পরে রু লাফায়াতের পাশে রু বুফোর হোটেল লাফোতে উঠলাম। হোটেলটি মাঝারি রকমের, বেশ পরিষ্কার। আমরা 3 জন মিলে পাশাপাশি 2টো কামরা নিলাম। কামরার সংলগ্ন সাল দা বা বাথরুম পাওয়া গেল। ভালোভাবে গোসল করা যাবে এই আনন্দে সাজ্জাদ সাহেব হাঁফ ছেড়ে বাঁচলেন। আশরাফ সাহেবেরও ওজিফা পড়ার জায়গা হলো। পাড়ির বুকে এই রকম কামরার দৈনিক ভাড়া 1200 ফ্রাঙ্ক। আমাদের হিসাবে মোটামুটি 12 টাকা। এই রকম সস্তাই বলতে হবে। হোটেলের অধিকারিণী মাদাম মারি, অমায়িক ভদ্রমহিলা, কিন্তু ইংরেজি শিখেছেন হোটেল চালানোর জন্য। তার স্বামী এবং নিজে মিলে হোটেলটি চালাচ্ছেন। 8-10 বছরের একটি ছোট্ট মেয়ে আনমারিকে কেন্দ্র করে এদের দাম্পত্য জীবন সুন্দর বাঁধনে বাঁধা পড়েছে। মাদাম মারির আশ্রমে আমাদের পাড়ি প্রবাসের কটা দিন সুখের সুধায় ভরে উঠল। পায়ে হেঁটে পাড়ি দেখছি। নগর পরিকল্পনার দিক থেকে পাড়ির বৈশিষ্ট্য আছে। রাস্তার সাহায্যে এক একটি ত্রিভুজ তৈরি করা, তারই মধ্যে দালানের পর দালানের সমারোহ। রাস্তাগুলো সবই সরল রেখাকৃতির, সমান্তরাল ভঙ্গিতে সাজানো, কোথাও আঁকা বাঁকা বা ঘুরপাক নেই। রাস্তার এক প্রান্তে দাঁড়ালে অন্য প্রান্ত বেশ নজরে পড়ে। সমস্ত পাড়ি নগরীকে ছবির মতন সাজানো গুছানো লাগে। পাড়ির ছোট রাস্তাগুলোর নাম রু, আর বড়গুলোর নাম বুলেভার্ড। বুলেভার্ডগুলো এক একটি বাগানের মতো, মাঝখান দিয়ে সরল রেখার পার্ক, তাতে সমান মাপের ছোট বড় গাছপালা, বসবার বেঞ্চ পাতা, আর তার দুপাশ দিয়ে প্রকাণ্ড চওড়া রাস্তা, একটা আসবার একটা যাবার। পাড়ির এমন সুন্দর রাস্তাটির নাম শাঁ-জে-লি-জে, কবিতার ছন্দ ভরা নামটি। আর পারিজেনরা এর স্বরধ্বনিগুলোকে টেনে রীতিমতো খেলিয়ে দিয়ে যখন উচ্চারণ করে, তখন মনে হয় যেন নৈশ সৌন্দর্যের প্রবাহের উপরে স্বরতরঙ্গের একটা মৃদু কম্পন এ বিস্তীর্ণ অঞ্চলটি জুড়ে বিস্তৃত হয়ে গেল। শাঁজেলিজের এক প্রান্তে গগনচুম্বী আলোক স্তম্ভ, আর অন্য প্রান্তে নেপোলিয়নের যুদ্ধজয়ের স্মৃতিস্তম্ভ আর্ক দু ত্রয়ামফ। এর মাঝে পানির ফোয়ারা। পানির গুঁড়ো গুঁড়ো সফেন বিন্দু বাতাসের সঙ্গে মিশে উড়ে উড়ে একটা মিষ্টি কোমল পরিবেশ সৃষ্টি করেছে। মাঝে মাঝে রং বেরঙের আলোর ফুলঝুরি, আর তার দুপাশ দিয়ে বিছানো রয়েছে নানা রকম ফুলের বাগান। প্রথম প্রান্ত থেকে এমনইভাবে আর্ক দু ত্রয়ামফের দিকে কিছুটা এগিয়ে গেলে পরে ক্লাসিক্যাল ভঙ্গির আর এক সম্পূর্ণ সুচারু কারুকার্যের প্রকাণ্ড প্রকাণ্ড দালান, তাতে হোটেল, রেস্তোরাঁ আর কাফে। মনে হয় যেন একেবারে পুরীর রাজ্য।
ইউরোপের মধ্যে লাবণ্য, কোমলতায় ও নিটল দেহ সৌন্দর্যে পাড়ি যেমন মিস ইউনিভার্স, আর তার আনার দানা রঙিন গালের ওপর আঁকা সাজেলিজে যেন একটি মিষ্টি তিলক ফোঁটা। শেষ আর্ক দুত্রয়ামফ 8 দিক থেকে 8টি রাস্তায় এসে এর পায়ে কুর্নিশ করেছে। পাড়ির রূপ দেখতে আসে বিশ্বের সব রসপিপাসুরা। সেজন্যই পাড়ির সেরা রূপোপজীবনীরাও এখানে তাদের রূপের বেশাতি মেলে ধরে। দিন ও রাতের পাড়িতে আকাশ পাতাল তফাৎ। দিনের বেলা সারা পাড়ি নগরী যেন ক্লান্ত হয়ে ঝিমিয়ে পড়ে, কিন্তু চাঙা হয়ে ওঠে সাঁঝের কিছু আগ দিয়ে। পাড়ির কাফেগুলোই পাড়ির জীবন। রাস্তার পাশের এই কাফেগুলো ঘরে বাইরে টেবিল চেয়ার ফেলে দিয়ে সন্ধ্যার পরে যেন হাত পা ছড়িয়ে বসে। রসিকজনেরা এখানে আসে রসপান করতে, মাদামোয়েজেলরা চা, কফি, অন্যান্য কোমল মধুর পানীয় পরিবেশন করতে। মধুলোভী রসিকজন সেখানে ঘন্টার পর ঘন্টা কাটায়। হইচই, গোলমাল, আলাপ আলোচনা, গান বাজনা সবই চলছে। শিল্পী, কবি, সাহিত্যিক প্রভৃতি ললিত কলাবিদরা এখানে বসে বসে ভাবের আদান প্রদান করেন। শিল্প, সাহিত্য, সঙ্গীত, ভাস্কর্য, এমনকি রাজনীতি, যা নিয়ে পাড়ির খ্যাতি ও অখ্যাতি সব কিছুরই সূতিকাগার পাড়ির এই কাফেগুলো। শুনে প্রিয়জনের শরীরের ঘ্রাণ নাকি নরনারীর মনে মোহ যোগায়। কিন্তু যুগ যুগ ধরে ইউরোপের অধিকাংশ লোক গোসল করে না বলে তাদের শরীর দিয়ে বাঘের গায়ের বোটকা গন্ধের মতো যে গন্ধ বেরোয়, তাতে অনভ্যস্ত আমাদের অনেক সময় বমি বমি করে, মাথাও ঘুরে যায়। পাড়িতে গোসল না করাটা আবার ফ্যাশন এবং আভিজাত্যের লক্ষণ। সেজন্য পাড়িতেই ইউরোপের সেরা সুগন্ধি ইভিনিং ইন প্যারিসের জন্ম আর তার বহুল ব্যবহার। পাড়িতে দেখবার জিনিসের অভাব নেই। যাই দেখি সবই বিশ্ববিখ্যাত। বিশ্ব নিয়ে কার বাড়ি এমন দেশ আর কোথাও দেখলাম না। দৃষ্টিভঙ্গিতে এরা যে সত্যি আন্তর্জাতিক তার পরিচয় প্রতি পদে পদে। জর্জ ওয়াশিংটন, রুজভেল্ট, ফ্রাঙ্কলিন, লেনিন, স্ট্যালিন সকলের নামেই এরা এদের পদঘাটের নামকরণ করেছে। বৃহত্তে আর ঐশ্বর্যে বিশ্বে পাড়ির লুভার মিউজিয়ামের জুড়ি নেই। লন্ডনে ব্রিটিশ মিউজিয়াম দেখে মনে হয়েছিল কি জানি কি দেখলাম। লুভরে এসে স্তম্ভিত ও হতবাক হয়ে গেলাম। বিশ্বের বিভিন্ন দেশের প্রাচীন সভ্যতার সমস্ত নিদর্শন আছে লুভরে। প্রাচীন গ্রিক, সিরিয়া, মিশর প্রভৃতি দেশের ভাস্কর্যের নমুনা তো আছেই। তাছাড়া মধ্যযুগীয় ইউরোপের ললিত কলার নিদর্শনের প্রচুর চিহ্ন এখানে বিদ্যমান। লিওনার্দো দা ভিঞ্চির চিরন্তন নারীর অপূর্ব রহস্যময়তার প্রতীক মোনালিসার মূল ছবিটি আর ভেনাস দি মিলোকেও দেখলাম এখানে। চিত্রের তো তুলনাই নেই। ইতিহাস ও পুরাণের নানা কাহিনী, চিত্র ও ভাস্কর্যে ধরা পড়ে এখানে চিরবিরাজ করছে। মন দিয়ে আর বিশেষজ্ঞের দৃষ্টি দিয়ে লুভরে দেখতে গেলে যে কতদিন লাগবে, বিশেষজ্ঞরাই তার হিসাব দিতে পারেন। সাধারণ দর্শকের হাতে এত সময় কই। পাড়ির সরবন বিশ্ববিদ্যালয় বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম। যেমনই বৃহৎ তেমনই গম্ভীর। সামনেই বিখ্যাত দার্শনিক অগাস্ত কোঁতের মূর্তি। কিছুদিন আগে পর্যন্তই সরবনই বিশ্বের ছাত্র ও সুধী সমাজকে আকৃষ্ট করেছে। এই সেদিন পর্যন্ত পাড়ি ছিল ইউরোপের শিক্ষা দীক্ষায়, দর্শনে, শিল্প সাহিত্যে, চিত্রে, ভাস্কর্যে, এক কথায় সাংস্কৃতিক জীবন নির্মাণে ইউরোপের গুরু। সরবন বিশ্ববিদ্যালয়ে ছিল সেই জ্ঞান ও সংস্কৃতির সূতিকাগার। নেপোলিয়নের মাজার আভালিদকে ঘিরে নেপোলিয়ন সংক্রান্ত এক পরিদর্শনাগার গড়ে উঠেছে। তার জীবনের কীর্তি আর মৃত্যুর পথকে এখান থেকে যেন থরে থরে সাজিয়ে রাখা হয়েছে। তিনি যুদ্ধে কী পোশাক পরেছেন, সেন্ট হেলেনা দ্বীপে বন্দী হয়ে কিভাবে তার সময় কেটেছে, কোন বিছানায় ঘুমিয়েছেন, কোন মশারি খাটিয়েছিলেন, সবই দর্শকদের চোখের সামনে ধরে রাখা হয়েছে। সঙ্গে সঙ্গে তার পরিবার পরিজনদের ইতিহাসও রয়েছে। পাড়ির মুসলমানদের মসজিদটি আমার ভালো লাগলো। মরক্কোর সুলতানেরাই উদ্যোগী হয়ে এই মসজিদটি নির্মাণ করেন। মসজিদটির কারুকার্য আশ্চর্য রকমের সূক্ষ্ম। মনের উপরে তা কোমলতার এক স্পর্শ ছড়িয়ে দেয়। আগ্রার স্মৃতিসৌধ এতমাদুল্লার সঙ্গে এর সূক্ষ্ম কলা কৌশলের আর বাইরের সৌন্দর্যের কিছু মিল খুঁজে পাওয়া যায়। মরক্কো থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত মুসলিম স্থাপত্যের একটি প্রবাহ দেখা যায়। তার বৈশিষ্ট্য আর পারিজেনদের রুচি ও রসবোধের সমন্বয়ে এই মসজিদটি গড়ে উঠেছে। তাই বোধ হয় এই মসজিদটি এত মাধুরীময়। নরনারীর দেহ সম্বন্ধে এদের অহেতুক কুণ্ঠা কিংবা কৌতূহল নেই। প্রকৃতির অন্যান্য জিনিসের মতো মানব দেহকেও এরা সহজ দৃষ্টিভঙ্গিতে গ্রহণ করেছে। পাড়িতে আর ভার্সাইয়ে নামকরা পথ খুব কমই আছে, যেখানে 2-4 পা ফেলতে যেতে মানবদেহের ঐশ্বর্য এরা পাথরে প্রতিফলিত করেনি। ফরাসিরা যে লাবণ্য আর সুষমার চর্চায় অদ্বিতীয়, তার চিহ্ন দেখা যায় পাড়ির গায়ে গায়ে।
ফরাসিদের লাবণ্যপ্রীতি উছলে উঠেছে ওদের নগর পরিকল্পনায়, মেয়েদের অঙ্গসজ্জায়, রূপসজ্জায়। ফরাসি মেয়েরা সত্যিই সুন্দরী, সঞ্চারিণী, পল্লবিনী, লতেব, বড় মিষ্টি, বড় স্নিগ্ধ। আর ওদের সে মধুমুখ দিয়ে অনুনাসিক সুরপ্রধান স্বরধ্বনির ছঞ্চায়িত ফরাসি ভাষা যখন ঝরে পড়ে, তখন সত্যি মনে হয় ওরা যেন কথা বলছে না, কপোত কূজন করছে।